নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। অন্নপূর্ণা যোজনাতে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় অনেক প্রশ্ন তোমাদের মনে আছে। আমি কমেন্ট বক্সে অনেকের প্রশ্ন দেখতে পেয়েছি, সেই প্রশ্নগুলোর এক এক করে উত্তর দিচ্ছি। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট লেখার কোনো অপশন অনলাইনে নেই। দেখো, ব্যাংক অ্যাকাউন্ট লেখার অপশন এই জন্য নেই যে এখানে অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ডিবিটি মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে দেবে। তাহলে তুমি এখানে যে আধার নাম্বারটা দেবে, ওই আধার কার্ড অনুযায়ী সরকার অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের টাকাটা ছাড়বে। এবং আধার কার্ডের সঙ্গে যে ব্যাংকে ডিবিটি করা আছে, আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক লিঙ্ক করা আছে, সেই ব্যাংকে টাকা ঢুকবে। তাহলে সবার আগে প্রয়োজন তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করিয়ে নাও এবং ডিবিটি অ্যাক্টিভ করিয়ে নাও। এছাড়া তোমার ব্যাংকের সঙ্গে আধার প্যানও মানে কেওয়াইসিও করে নেবে। এবার তুমি বাড়ি বসেই চেক করতে পারবে তোমার কোন ব্যাংকে ডিবিটি করা আছে বা ডিবিটি অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে। তুমি যদি চাও নতুন করে ডিবিটি করতে, সেটাও বাড়ি বসে করতে পারবে। এবং ডিবিটি যদি ট্রান্সফার করতে চাও একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে বা একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে, সেটাও করতে পারো। এটা নিয়ে ইন ডিটেলে আমাদের চ্যানেলে ভিডিও আছে, ওই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো। ভিডিওটা দেখে নেবে এবং বাড়ি বসেই করতে পারবে। অনেকের বাড়ি বসে ডিবিটি করা যাবে না, তাদেরকে ব্যাংকে গিয়ে ডিবিটিটা করতে হবে। তাহলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট বা আইএফএসসি কোড দেওয়ার অপশন এই জন্য নেই, কারণ আধার কার্ড অনুযায়ী টাকা ছাড়বে। আধার কার্ডে যেই ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি পাবে, সেই ব্যাংকে টাকাটা ঢুকে যাবে। অনেকে জিজ্ঞেস করতো যে অরিজিনাল ডকুমেন্ট আপলোড করবো নাকি জেরক্স করে তারপরে যে সই করে, যেটাকে সেলফ অ্যাটাস্টেড বলে, মানে জেরক্স করা সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট আপলোড করবো। দেখো, আলাদা করে অফিসিয়াল ওয়েবসাইটে মেনশন করা নেই। তুমি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে আপলোড করলেও হবে, অথবা অরিজিনালের ছবি তুলে সেটাকে পিডিএফ বা ছবিতে 200 কেবির মধ্যে আপলোড করলেও হবে। অনেকে 200 কেবির মধ্যে কি করে ডকুমেন্ট সাইজটা আনবে, বা ভোটার কার্ড বা আধার কার্ডের সামনের পাতার ছবি এবং পেছনের পাতার ছবি একটা সিঙ্গেল পিডিএফ এ কি করে আনবে এবং সেটাকে কি করে 200 কপি করবে, সেটা বুঝতে পারছো না। এটা নিয়ে ইন ডিটেলে আমাদের চ্যানেলে ভিডিও আছে, ভিডিওটা দেখে নিলে তোমরা নিজেরাই এই প্রসেসটা করতে পারবে হাতের ফোন থেকে। তো ওই ভিডিওটা দেখে নিয়ে ডকুমেন্ট গুলোকে আগে রেডি করো, তারপরে ফর্ম ফিল আপ করো। অনেকে বলছে দাদা আমার ভুল হয়ে গেছে, আমি এডিট করতে চাই, এডিট অপশন কি আসবে? দেখো, এখনো পর্যন্ত এডিট অপশন দেবে কিনা সেরকম কোনো আপডেট নেই। যদি এডিট অপশন দেয় কপাল ভালো, আর যদি এডিট অপশন না দেয় তাহলে আর কোনো কিছু চেঞ্জেস করতে পারবে না। যদি ছোটখাটো ভুল করো, আশা করি আবেদন ফর্ম বাতিল করবে না, কিন্তু বড় বড় কোনো ভুল করলে সেক্ষেত্রে আবেদন ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এডিট অপশন দেয় তাহলে ঠিক করতে পারবে বা সংশোধন করতে পারবে, আর এডিট অপশন না দিলে সেটাকে সংশোধন করা যাবে না। অনেকে জিজ্ঞেস করছো যে আবেদন করার পরে স্ট্যাটাস কিভাবে চেক করবো। যারা অফলাইনে আবেদন করেছিল টাকা ঢোকেনি, বা অনলাইনে যারা আবেদন করেছিলেন, তারা অনলাইনে কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন? তো এখনো পর্যন্ত স্ট্যাটাস চেক করার কোনো অপশন দেয়নি। 90 দিন পর্যন্ত যেহেতু ফর্ম ফিল আপ করার সময় আছে, আশা করা যাচ্ছে 90 দিন পরে গিয়েই এখানে স্ট্যাটাসটা চেক করার অপশনটা দেবে। যেমন লক্ষ্মীর ভান্ডার পোর্টাল যেটা ছিল, সেখানে ঢুকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারতেন যে পেমেন্ট পেয়েছেন কিনা, বা কোন কোন মাসের পেমেন্ট ঢুকেছে, বা অ্যাপ্লিকেশন কোন অবধি রয়েছে, কি প্রসেসে আছে, সেই সমস্ত স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। তবে এখন নয়, তার জন্য ওয়েট করতে হবে। যদি আপনার টাকা না ঢুকে থাকে, সারা জুন মাস ধরে টাকা দেবে, তো জুন মাস পর্যন্ত অপেক্ষা করুন। যদি জুন মাসে টাকা না পান, তাহলে মনে করবেন কোনো না কোনো ভুল হতে পারে, সেক্ষেত্রে স্ট্যাটাসটা চেক করতে পারবেন, কিন্তু যখন অপশনটা দেবে তখন। এখন পর্যন্ত কোনো স্ট্যাটাস নেই। এরকম আরো সিমিলার কিছু ভুল আছে, যেগুলো আমরা অনলাইন ফর্মে গিয়ে এক এক করে দেখাচ্ছি, সেখানে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। প্রথমে আপনারা এই পোর্টালে আসবেন, এখানে যে সিটিজেন অর ফ্যামিলি লগইন, এখানে এই যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এবার এই পেজ আসবে। আপনি যেই জেলায় বসবাস করেন, আপনার জেলার নাম এখান থেকে নির্বাচন করে নেবেন। আপনার এখানে ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বারে ওটিপি আসবে সংখ্যার, সেই ওটিপি বসাবেন এবং তারপরে এই ক্যাপচা কোডটা বসিয়ে লগ ইন করে নেবেন। এবার মনে রাখবেন, এখানে আপনি কার ফোন নাম্বার দেবেন অনেকে বুঝতে পারছেন না। এখানে আপনার পরিবারের যে কারো সদস্যের ফোন নাম্বার দিলেই হলো। হ্যাঁ, ওই ফোন নাম্বারটা অ্যাক্টিভ থাকা চাই, মানে সক্রিয় থাকা চাই। মানে এমন ফোন নাম্বার যেখানে আপনি রিচার্জ করেন না কন্টিনিউ এবং সেখানে কোনো এসএমএস আসে না, সেরকম নাম্বার দেবেন না। এখানে এমন একটা নাম্বার দেবেন যেখানে প্রতি মাসে রিচার্জ হয় এবং যদি কোনো প্রকার ভেরিফিকেশন কল আসে বা ওটিপি আসে, তাহলে আপনি যেন সেটা অ্যাক্সেস করতে পারেন। তাহলে সেরকম একটা পরিবারের যে কোনো সদস্যদের একটা নাম্বার দিলেই হবে। এর সঙ্গে এটা মনে রাখবেন যে আপনার পরিবারের যতগুলো মেম্বার আছে, যাদেরকে আপনি এই ফর্মে রাখতে চান, সেই সমস্ত পরিবারের মেম্বারদের জন্য এই একটা নাম্বার দিয়েই এই পোর্টালে অ্যাক্সেস হবে। ঠিক আছে? মানে আপনি 4 জন মেম্বারকে এখানে ফর্ম ফিল আপ করলেন, তারপর যদি আবার আলাদা করে ফর্ম ফিল আপ করতে চাই অন্য নাম্বার দিয়ে, সেটা কিন্তু হবে না, কারণ আপনার ফ্যামিলি মেম্বারদের আধার কার্ড ভোটার কার্ড দিয়ে অলরেডি অ্যাপ্লিকেশন করা থাকবে। তার মানে একটা পরিবার শুধুমাত্র একটা নাম্বার দিয়েই এই পোর্টালে লগ ইন করবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে বা রেজিস্ট্রেশন করবে, সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করবে। তো সেটাই কিন্তু এখানে ইন ডিটেলে বলা আছে। এছাড়া এও বলা আছে, যদি আপনি 3/6/2026 মানে 3 জুন তারিখে অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে সেই অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণযোগ্য হবে না, নতুন করে আবার আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার এই যে ফর্ম ওপেন হলো, প্রথমে আপনি একটা একটা মেম্বার করে ফিল আপ করতে যাবেন। প্রথমে যাকে ফ্যামিলি মেম্বারের প্রধান রাখবেন, হেড অফ দ্য ফ্যামিলি, তার এই সমস্ত তথ্য, যেমন বেসিক ইনফরমেশন, রেশন কার্ড বা ফুড সাবসিডি, অ্যাসেট, ইনকাম, প্রফেশন, আইডেন্টিটি ডকুমেন্ট, গভর্নমেন্ট স্কিম। তো হেড অফ দ্য ফ্যামিলির যখন এটা হয়ে যাবে, তখন এবার মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4
এইভাবে এক এক করতে করতে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু ভালো করে বুঝে নেবেন। এবার এখানে মনে রাখবেন যে যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি করছেন তারই এখানে সমস্ত তথ্য এক একবারে ফিল আপ করতে করতে যাবেন। তো এগুলো তো বেসিক তথ্য জানি। এইবার আপনার ফ্যামিলিতে আপনি কতজন মেম্বারকে রাখতে চাইছেন সেটা যদি আপনি এখানে ক্লিক করেন 2 জন, তাহলে অটোমেটিক্যালি এখানে 2টো অন হয়ে যাবে। এখানে যদি 3 জন রাখেন অটোমেটিক্যালি এখানে সেই অনুযায়ী অ্যাড হবে। এখানে হাইয়েস্ট 10 জনকে অ্যাড করা যাবে। দেখুন মেম্বার 10 পর্যন্ত অ্যাড করা যাচ্ছে হেড অফ দ্য ফ্যামিলিকে ধরে, ঠিক আছে? তো এইখানে আপনি সেই অনুযায়ী ফিল আপ করবেন যাকে যাকে রাখতে চাইছেন। এইবার এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দেবেন এবং আধার কার্ডের ছবি তুলে আপলোড করতে হবে 50 থেকে 200 কপির মধ্যে। এখানে কিন্তু আপনি আধার যেটাকে বলে, যেমন মাই ইউআইডিআই পোর্টাল থেকে আমরা আধার কার্ড ডাউনলোড করি, সেটা আপলোড করলেও হবে। কিন্তু যখন আপনি আধার কার্ড ডাউনলোড করে এখানে সরাসরি আপলোড করবেন তখন দেখবেন আধার কার্ডে পাসওয়ার্ড প্রোটেকশন থাকে, যেটা আপনার নামের 4টে প্রথম লেটার থাকে, ফার্স্ট নামের 4টে লেটার বড় হাতের, এবং আপনার ইয়ার অফ বার্থ সেটা অনুযায়ী খুলতে হয়। তো আগে কি করবেন, আপনার ওই আধারে যেটা সেটা পাসওয়ার্ডটাকে রিমুভ করবেন আর তার সঙ্গে ওটার সাইজটাকে 200 কপির মধ্যে এনে আপলোড করবেন। এবার যাদের কাছে ডিজিটাল আপলোড করতে চাইছেন না, মানে যারা চাইছেন ফিজিক্যালি কার্ড আছে আপনার কাছে, ছবি তুলে আপলোড করবেন, তার আগে কি করবেন, আপনি ছবি তুলবেন 2 পেজের, মানে সামনের পেজের পিছনের পেজের। এটা আধার কার্ডেরও করতে হবে, একইভাবে এটা ভোটার কার্ডেরও করতে হবে। তো সামনের পেজের পেছনের পেজের ছবি তুলে সেটাকে একটা পেজে আনবেন, সেটা আপনি ছবিতেও করতে পারেন বা পিডিএফও করতে পারেন, বা পিডিএফে 2টো পেজ বা 3টে পেজ থাকলেও হবে, ঠিক আছে? কিন্তু 200 কপির মধ্যে যেন সাইজ আসে সেটাকে আপলোড করবেন। তো আমরা এটা নিয়ে ইন ডিটেলে ভিডিও বানিয়েছি। আপনি ইউটিউবে ডাব্লিউবি তথ্য লিখে সার্চ করবেন, তাহলে আমাদের চ্যানেল চলে আসবে, এখানে ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারবেন। আমরা এই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করেছি যে অন্নপূর্ণা অনলাইন ফর্মে ডকুমেন্ট 200 কপি এবং পিডিএফ কি করে বানাবেন, অর্থাৎ দুটো সাইডকে, ফ্রন্ট সাইডকে এবং ব্যাক সাইডকে কিভাবে আপনি একটা পেজে বা 2টো পেজে বা 3টে পেজে একটা পিডিএফে আনবেন, সিঙ্গেল পিডিএফে, সেটা নিয়ে ইন ডিটেল ভিডিও বানিয়েছি এবং আপনি ফোন থেকেই করতে পারবেন। তো ওই ভিডিওটা দেখে নিয়ে আপনি ডকুমেন্টটাকে রেডি করুন এবং তারপরে সেই ডকুমেন্ট আপলোড করুন। তো এখানে আধার কার্ড আপলোড করবেন এবং একদম নিচে এখানে ভোটার কার্ডের নাম্বার বসিয়ে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং পার্ট নাম্বার বসিয়ে এখানে কি করতে হবে, ভোটার কার্ডের ছবিটাও আপলোড করতে হবে। এখানে ভোটার ডাউনলোড করলেও হবে, যেটাকে এপিক বলা হচ্ছে। ওটার সাইজও 200 কপি করবেন। এবার অনেকেই যে এইটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং পার্ট নাম্বার পাচ্ছেন না, তারা ওই ভোটার পোর্টাল থেকে এপিক ডাউনলোড করলে সেখানে মেনশন করা থাকে সেটা, অথবা ভোটার লিস্টে আপনি পেয়ে যাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেস চুজ করার অপশন আসছে, এইখানে আপনার এরিয়া চুজ করছেন, পিনকোড চুজ করছেন, কিন্তু এখানে অনেকের পুলিশ স্টেশনের নাম আসছে না। তো এক্ষেত্রে হয়তো পোর্টালে সমস্ত পুলিশ স্টেশন আপডেটেড নেই, তার জন্য হতে পারে। দ্বিতীয়ত এইখানে আপনার যে থানাটা সেটা মেবি কোনো বড় থানার আন্ডারে পড়ছে, যার জন্য আলাদা করে ওই থানার নাম দেখাচ্ছে না, এরকমটা হতে পারে। যেমন আমি এখানে বনগাঁ পুলিশ স্টেশন চুজ করেছি, কিন্তু আমার পুলিশ স্টেশন হচ্ছে গোপালনগর। এবার আমি যদি এই লিস্টে গোপালনগর না পাই, যেমন এখানে গোপালনগর মেনশন করা আছে, এবার গোপালনগর যদি না পাই তাহলে গোপালনগর যে থানাটা সেটা কিন্তু বনগাঁ থানার আন্ডারে, তার জন্য আমি এখানে গোপালনগর না পেলে আমি বনগাঁ চুজ করতাম, যে ওটার থানার আন্ডারে যেহেতু এইটা, তাই কোনো অসুবিধা হবে না। তো আপনি এইভাবে ফর্মটা ফিল আপ করতে পারেন যে আপনার থানার নাম পেলে, নাম যদি না পান আপনি, তাহলে আপনি যে বড় থানার আন্ডারে পড়ছে সেটা সেই হিসাবে দেবেন। তো আপনি জেনে নেবেন আগে যে আপনার থানাটা কোন বড় থানার আন্ডারে পড়ছে। এখানে ফর্মটা পূরণ করার আগে যেটা করবেন সেটা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি বাংলা সিলেক্ট করে নেবেন। এখানে বাই ডিফল্ট ইংলিশে সিলেক্ট করা থাকে, অনেকে বুঝতে পারবেন না ইংলিশ হয়তো, তার জন্য এখানে বাংলাটা করে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপরে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে হ্যাঁ করবেন, আদারওয়াইজ এখানে নো ক্লিক করবেন। এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি তার ফিল আপ হচ্ছে। এইবার যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড কি ক্যাটাগরি, সেই ক্যাটাগরি এখান থেকে চুজ করবেন এবং রেশন কার্ডের নাম্বারটা এখানে সিম্পলি বসিয়ে দিবেন। তো আমার কাছে নেই মনে করুন, আমি জাস্ট দেখাচ্ছি। এরপরে আপনার পরিবারে যতজন ফ্যামিলি মেম্বার আছে, এই ফ্যামিলি মেম্বারগুলো আপনারা যেই বাড়িতে বা যেই জমিতে থাকেন সেখানে 3টের বেশি পাকা ঘর আছে কিনা, মানে এখানে আমি 4 জনকে রেখেছি, 4 জন একটা বাড়িতেই থাকে, মনে করুন তার 2টো পাকা ঘর, তাহলে আমি এখানে নো দেবো। যদি 3টে হতো তাহলে ইয়েস করতাম, আর 3টের বেশি হলেও ইয়েস করতে হবে। এখানে বলা আছে আপনার ফ্যামিলির কোনো জমি আছে কিনা, কোনো জমি আছে কিনা ভালো করে বুঝবেন। এইখানে আপনার বাড়িতে যেই জমিতে থাকেন সেই জমি প্লাস আপনার মাঠে যদি কোনো চাষের জমি থাকে, কৃষি জমি, দুটো মিলিয়ে লিখতে হবে, মানে অকৃষি এবং কৃষি দুটো জমি মিলিয়ে লিখতে হবে। তো আমি এখানে ইয়েস করেছি। মনে করুন এখানে যে হেড অফ দ্য ফ্যামিলি, তার বাড়ির নামে জমি নেই, তার জমি রয়েছে কোথায়, মাঠে জমি আছে, তার ধরুন মাঠে 1 বিঘা জমি আছে, ঠিক আছে। আবার ধরুন যে সীতাধর যে মেম্বার 2, তার ধরুন বাড়ির জমি আছে, তার ধরুন 1 কাঠা জমি আছে, তাহলে 1 বিঘা 1 কাঠাকে আপনাকে ডেসিমেলে কনভার্ট, মানে শতকে কনভার্ট করে সেটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে মনে রাখবেন যে পরিবারে যতজন মেম্বার আছে সবার যদি জমি থাকে তাহলে সবার জমির পরিমাণ কত, সেটা বাড়ির জমি হতে পারে বা বাস্তু জমি, সেটা কৃষি জমি হতে পারে, সব মিলিয়ে সেটাকে ডেসিমেল বা শতকে কনভার্ট করে লিখতে হবে এখানে। আর এখানে কোনো প্রকার ডকুমেন্ট কিন্তু জমির সংক্রান্ত ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না, যেটা আমরা অফলাইন ফর্মে দেখেছিলাম যে সমস্ত ডকুমেন্ট চেয়েছিল জমির, যেমন ROR, পর্চা, খতিয়ান, কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় কোনো ডকুমেন্ট, জমি সংক্রান্ত কোনো ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন নেই। এবার আপনার বাড়িতে যদি 4 চাকা বা তার বেশি গাড়ি থাকে, 4 চাকার গাড়ি থাকে,
একটার বেশি থাকে সেটা দিতে হবে। যেমন 4 চাকা গাড়ি হচ্ছে পার্সোনাল কার, জিপ, ট্রাক্টর, এগুলো যদি থাকে ইয়েস করবেন এবং কতগুলো গাড়ি আছে সেটা লিখবেন এবং গাড়ির মডেল নাম্বার নয়, রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখতে হবে। আর যদি 4 চাকা গাড়ি না থাকে সিম্পলি নো লিখবেন। এবার 4 চাকা গাড়ি থাকা মানে আপনার ফ্যামিলি মেম্বার আপনি যাদেরকে অ্যাড করেছেন তাদের নামে গাড়ির কাগজপত্র যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে সেটাকে ধরা হয়। যেমন আমি ধরছি ইপসিতে ধর সেটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে, এবার ওই গাড়ির নামটা এখন ট্রান্সফার হয়নি তার নামে, কিন্তু গাড়ি তার কাছে আছে, সে চালাচ্ছে, তাহলে কিন্তু এই যে 4 চাকার গাড়িটা সেটা লিগালি বা ডকুমেন্টালি কিন্তু এই পরিবার বিলং করছে না, যার জন্য নো দিলেও আশা করি চলে যাবে। ওকে, এরপরে দেখুন আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা। হেলথ ইন্স্যুরেন্স আছে, ইয়েস করলাম। এবার গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স আছে আমাদের স্বাস্থ্যসাথী, আমি এখানে স্বাস্থ্যসাথী চুজ করলাম। এবার স্বাস্থ্যসাথীর ইউআরএন নাম্বারটা লিখতে হবে। এবার মনে করুন হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার পরিবারে যতজন মেম্বার আছে প্রত্যেকে ওই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে পড়ছে, মানে পরিবারের প্রত্যেকেই তো একটা কার্ডের আন্ডারে পড়ে 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্যসাথী পাওয়া যেত। তাহলে যেমন হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রেও আমি স্বাস্থ্যসাথী ইউআরএন নাম্বারটা লিখলাম, ওই একই ইউআরএন নাম্বার প্রত্যেক মেম্বারের হবে যারা যারা ওই স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে আছে। ঠিক আছে, তো এটা কিন্তু একদমই সহজ। আর যদি প্রাইভেট ইন্স্যুরেন্স থাকে তাহলে প্রাইভেট চুজ করবেন এবং তার কোনো তথ্য এখানে দেওয়ার প্রয়োজন নেই। ওকে, এবার নেক্সট। এরপরে দেখুন এখানে বলা আছে যে হেড অফ দ্য ফ্যামিলি সে কি ইনকাম ট্যাক্স দেয় অথবা প্রফেশনাল ট্যাক্স দেয়। প্রফেশনাল ট্যাক্স সিস্টেমটা আলাদা, ওটা আপনারা যারা ট্যাক্স দেন তারা জানেন। ইনকাম ট্যাক্স অনেকে কি করেন, ফাইল করেন কিন্তু ট্যাক্স দেন না, সেটা আপনারা আইটিআর ফাইল করেন যে টাকাটা আপনার জমেছে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য। এবার অনেকে ইনকাম ট্যাক্স ফাইল করে, তারা কিন্তু ভাবছে যে ইনকাম ট্যাক্স আমি ফাইল করলে হয়তো অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা আমার স্ত্রী বা আমার মেয়ে পাবে না, তো আমি কি করবো এক্ষেত্রে, আমি নো করে দেবো। এটা কিন্তু করবেন না, আপনি এখানে অবশ্যই ইয়েস করবেন যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন। ইনকাম ট্যাক্স দেওয়ান মানে এই না যে আপনার অন্নপূর্ণা ভান্ডার বাতিল হয়ে যাবে বা রিজেক্ট হয়ে যাবে, এরকমটা কিন্তু একদমই নয়। এক্ষেত্রে সরকারের বক্তব্য হচ্ছে আপনার ইনকাম যদি এমন হয় যে আপনি মিডল ক্লাস নন বা গরিব নন তাহলে আপনি এখানে বাদ চলে যেতে পারেন, কিন্তু আপনি ইনকাম ট্যাক্স ফাইল করছেন যেটা আপনার ইনকাম হিউজ লেভেলের নয়, অনেক বেশি নয়, কিন্তু নর্মালের মধ্যে আছে, তাহলেও আপনি এখানে ইয়েস করবেন এবং আপনার পরিবারের যে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে সে এই ভাতাটা পাবে। এবার আপনার পরিবারের সমস্ত সদস্যদের মিলিয়ে যত আয় হচ্ছে বার্ষিক পারিবারিক আয় মোট, মানে আমি এখানে 4 জন ফ্যামিলি মেম্বারকে অ্যাড করেছি, এর মধ্যে একজন শিশু, বাদ বাকি যে 3 জন অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক আছে তাদের কত আয় হচ্ছে টোটাল। প্রথমে মাসে বের করি। মনে করুন হেড অফ দ্য ফ্যামিলি 10,000 ইনকাম করছে, মেম্বার 2 10,000 ইনকাম করছে, মেম্বার 3ও 10,000 ইনকাম করছে, তাহলে 3 জনের মোট আয় 30,000 টাকা মাসে। তাহলে বছরে বের করতে গেলে 30,000কে 12 দিয়ে গুণ করতে হবে 12 মাস দিয়ে, তাহলে হচ্ছে 3,60,000 টাকা। তাহলে সেটাই আমি এখানে লিখবো। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার প্যান কার্ড আশা করি প্রত্যেকের আছে, তো ইয়েস করবেন। যাদের প্যান কার্ড আছে সেই মেম্বার অনুযায়ী প্যান কার্ডগুলো নাম্বারগুলো বসাবেন, প্যান কার্ড আপলোড করার কোনো প্রয়োজন নেই। এইবার পরিবারের প্রধান বা অন্যান্য সদস্যরা কোন কাজের সঙ্গে কোন পেশার সঙ্গে যুক্ত আছে। এবার এখানে বলা আছে ক্যান চুজ পার্টিপেট, অর্থাৎ একাধিক অপশন বাছা যাবে, মানে একজন হতে পারে একের বেশি সেক্টরে কাজ করে, সেক্ষেত্রে আপনি দুটো চুজ করতে পারেন, যেমন আমি এক্ষেত্রে দুটো চুজ করেছি। তাহলে সে যদি সরকারি চাকরি করে এখানে টিকমার্ক করবেন, সে যদি বিজনেস করে, সে যদি এন্টারপ্রেনিউর হয়, সে যদি মালিক হয় কোনো বিজনেসের, চাষি হয়, আর্টিসান, ক্রাফটসম্যান, স্যালারিড প্রাইভেট সেক্টরে জব করে, পরিযায়ী শ্রমিক, লেবার, আদার্স বা আনএমপ্লয়েড, সেটা চুজ করবেন। হাইয়েস্ট কোয়ালিফিকেশন এই সমস্ত যে মন্ত্রী সাংসদ সেগুলো না, সরকারি পেনশন পাই কিনা সেটা দিতে হবে এবং জিএসটি নো দিতে হবে। অনেকে প্রশ্ন করছেন দাদা আমার বাবা রিটায়ার করে গেছে, সরকারি পেনশন পায়, আমি ইয়েস করলাম, তাহলে এখানে সে তো এখন রিটায়ার করে গেছে, তাহলে এখানে আমি কি দেবো? তো এখানে আপনি গভর্নমেন্ট সেক্টর চুজ করে রাখতে পারেন যে গভর্নমেন্ট সেক্টরে চুজ করতে তার জন্য সরকারি পেনশন পাচ্ছে, সেটা তো সরকার নিশ্চয়ই জানে, অথবা আপনি আদার করতে পারেন এখানে, তাহলেও হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস এটা এখানে কমপ্লিট হয়ে গেল। এইবার হচ্ছে আইডেন্টিটি ডকুমেন্ট, মানে আপনার পরিবারের কোনো মেম্বার কি সিএ বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছিল, অ্যাপ্লাই করলে তার স্ট্যাটাসগুলো কি আছে সেগুলো মেম্বার ওয়াইজ ফিল আপ করতে হবে। আমি প্রথমে হেড অফ দ্য ফ্যামিলিটা ধরছি। হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারকে রেখেছি, সে কি সিএ এর জন্য অ্যাপ্লাই করেছিল। মনে করুন সে কোনোদিন সিএ এর জন্য অ্যাপ্লাই করেনি, তাই তার নট অ্যাপ্লিকেবল অপশনটাই থাকবে। সে যদি সিএ তে অ্যাপ্লাইড করে থাকে তাহলে অ্যাপ্লাইড অপশন হবে। অ্যাপ্লাইড মানে তার এখনো সার্টিফিকেট ইস্যু হয়নি, তার অ্যাপ্লিকেশন করে রেখেছে, সেটা আন্ডার প্রসেসে আছে বা পেন্ডিং আছে, এখনো রেজাল্ট দেয়নি। আর ইস্যু মানে তাকে সি এর পক্ষ থেকে ইস্যু করে দিয়েছে সার্টিফিকেট, তুমি ভারতীয় নাগরিক, তোমাকে ইস্যু করে দিলাম। ঠিক আছে, তাহলে তিনটে কিন্তু আলাদা আলাদা অপশন। নট অ্যাপ্লিকেবল তারাই দেবেন যারা জীবনেও কখনো অ্যাপ্লিকেশন করেননি বা এইগুলোর মধ্যে জানিনি। একইভাবে ট্রাইব্যুনাল, এসআইআর 2026-এ আপনার ভোটার লিস্টে আপনার নাম ডিলিট হয়ে গেছে, তারপরে আপনি যদি আপনার ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন এবং কেসটা যদি পেন্ডিংয়ে থাকে, পেন্ডিংয়ে আছে কি, যদি পেন্ডিংয়ে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি পেন্ডিংয়ে না থাকে তাহলে এখানে বলবেন না পেন্ডিংয়ে নেই, আমার কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে। ঠিক আছে, আর এখানে নট অ্যাপ্লিকেবল মানে আমি কখনো অ্যাপ্লাই করিনি ট্রাইব্যুনালে, আমার ভোটার লিস্ট থেকে নাম ডিলিটও হয়নি। তাহলে এই দুটো অপশন খুব ভালোভাবে দেবেন।
এরপরে গভর্নমেন্ট স্কিমস, অনেকে এই জায়গাটা বুঝতে পারছেন না। গভর্নমেন্ট স্কিম মানে হচ্ছে যে ডিবিটির মাধ্যমে কোনো সরকারি প্রকল্পে টাকা পাচ্ছে কিনা। এবার এখানে অনেক প্রকল্পের নাম আছে যেগুলো ডিবিটির মাধ্যমে দেওয়া হয় না, তবুও সেই সমস্ত প্রকল্পের নাম কিন্তু উল্লেখ করেছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি যেমন বৃদ্ধ ভাতা চুজ করেছি এবং সেটা অপশন আউট করেছি, এটাও খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবেন। তো মনে করুন যে হেড অফ দ্য ফ্যামিলি সে সরকারি প্রকল্পের টাকা ডেবিটের মাধ্যমে পায়, মনে করুন আমি এখান থেকে জাস্ট একটা নিচ্ছি যে এমএসএমই পেনশন সে পাচ্ছে। এবার এমএসএমই পেনশন থেকে কি এই হেড অফ দ্য ফ্যামিলির নাম সরাতে চাইছেন? নিশ্চয়ই সরাতে চাইছেন না, তাই এখানে আপনি নো করবেন যে না আমি সরাতে চাইছি না। ইয়েস কখন করবেন? ইয়েস তখন করবেন যখন আপনি এই প্রকল্প থেকে নাম সরাতে চাইছেন, যে এই প্রকল্পটা এখানে বেছে নেবেন, তো এখানে না থাকবে অলওয়েজ, ঠিক আছে, হেড অফ দ্য ফ্যামিলি পুরুষ হলে। এইবার যে এখানে পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, মনে করুন আমি মেম্বার 2, সে অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করবে, তাহলে তার সমস্ত তথ্যগুলো সেম দিতে হবে। শুধুমাত্র এই অপশনটা গভর্নমেন্ট স্কিমের সেকশনে গিয়ে তুমি যদি অ্যাপ্লিকেশন করো অন্নপূর্ণা যোজনাতে, তাহলে এখানে অবশ্যই ইয়েস করবে যে ইয়েস আমি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করছি। এটা যখন ইয়েস করবে নামের পাশে অন্নপূর্ণা যোজনা ভাষা চলে আসবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে এই যে ব্যক্তি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে, যে মহিলা, সে কি কোনো প্রকল্পের টাকা সরকারের পক্ষ থেকে ডিবিটির মাধ্যমে পেতো ইয়েস করেছি। কোন প্রকল্পের টাকা বলতে আমরা লক্ষ্মীর ভান্ডার চুজ করেছি, তাহলে লক্ষ্মীর ভান্ডার থেকে কি আপনি নাম সরাতে চাইছেন? 1 to অপশন আউট, 1 to অপ্ট আউট, এর মানে আপনি কি লক্ষ্মীর ভান্ডার থেকে নাম সরাতে চাইছেন। তো এখানে ইয়েস করে দেবেন। কেন? কারণ আমি লক্ষ্মীর ভান্ডার থেকে নামটা সরিয়ে আমি অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করেছি, তাই আমি এখানে ইয়েস করলাম। ব্যাস এটুকুই ফর্ম ফিল আপ। আলাদা করে এখানে এমন কোনো কিছু নেই যেগুলো আপনার ফিল আপ করতে সমস্যা হতে পারে, ঠিক আছে, একদম সহজ অপশন। আরেকটা, অনেকে পরিবারের যে মেম্বার আছে, মনে করুন অ্যাডাল্ট হয়ে গেছে, তার বয়স 18 বছর হয়ে গেছে এবং সে ভোটার কার্ড অ্যাপ্লাই করেনি বা ভোটার কার্ড পায়নি, তাদের কিন্তু যেহেতু অ্যাডাল্ট হয়ে গেছে, আপনি শিশুতে রাখলেও ফর্ম ফিল আপ সাবমিট হবে না। আবার আপনি তখন যাকে অ্যাডাল্ট করবেন, অ্যাডাল্ট করে যদি আপনি এখানে ভোটার কার্ড ছাড়া আপলোড করতে যান, মানে সাবমিট করতে যান, নেবে না। সেক্ষেত্রে আপনাকে ওই মেম্বারটাকে বাদ দিয়ে ফর্মটা সাবমিট করতে হবে, আদারওয়াইজ কোনো অপশন বর্তমানে নেই। সরকার এর জন্য কোনো অপশন ভাবেনি, সরকারের মাথাতেই আসেনি যে এমনটা হতে পারে। কেননা সরকার মনে করছে 18 বছর হলেই ভোটার কার্ড হয়ে যাবে, কিন্তু 18 বছর যার সবে হয়েছে, কমপ্লিট হয়েছে, ধরুন 4ই জুন কারো 18 বছর কমপ্লিট হয়েছে, বা 5ই জুন, 6ই জুন, 7ই জুন কারো 18 বছর কমপ্লিট হলো, এবার সে তো সঙ্গে সঙ্গে ভোটার কার্ড নিশ্চয়ই পাবে না, তাহলে তাকে বাদ না দিয়ে কোনোভাবে ফর্মটা সাবমিট করা যাবে না। এদিকে সেই ব্যক্তির বা সেই মেম্বারের ভোটার কার্ড নেই, ভোটার কার্ড ফিল আপ করতে পারছেন না, বা কোনো অপশানও নেই যে না ভোটার কার্ড নেই তাহলে আমি এনে চুজ করি, সেরকম কোনো অপশান নেই। তাকে চাইল্ড রাখা যাচ্ছে না, আবার তাকে অ্যাডাল্ট করলে ভোটার কার্ড নাম্বার ছেড়ে সাবমিটও নিচ্ছে না, তাহলে সেই মেম্বারটাকে এরকম সিম্পলি ক্রস করে দিতে হবে, ক্রস করে অ্যাপ্লিকেশন করতে হবে, আদারওয়াইজ কোনো অপশান নেই। তাহলে আপনার পরিবারে যদি এমন কোনো মেম্বার থাকে যার ভোটার কার্ড হয়নি কিন্তু সে অ্যাডাল্ট, যার জন্য আপনি ভোটার কার্ডের নাম্বারটা বসাতে পারছেন না সেই মেম্বারের, তাকে ফর্ম থেকে বাদ দিয়ে সাবমিট করবেন, আদারওয়াইজ ফর্মটা সাবমিট হবে না। চাইল্ড হিসাবে আপনি কাদেরকে যুক্ত করতে পারেন? যাদের বয়স 18 বছর হয়নি তারা চাইল্ড, 5 বছরের বেশি হলে তাদের আধার কার্ড নাম্বার থাকে, 5 বছরের কম হলে তাদের আধার কার্ড নাম্বার থাকে না, আধার কার্ড দেওয়ার দরকার নেই। তার মানে 5 বছরের বেশি বয়স হলে আধার কার্ড দিতে হবে, 5 বছরের কম বয়স হলে তাকে আধার কার্ড দেওয়ার প্রয়োজন নেই আপনার শিশুর। 15 বছর কম বয়স হলে চাইল্ড হিসেবে যুক্ত করা যায়, এবং 18 বছর হলে সে 18 বছর হলে অ্যাডাল্ট হয়ে যায়, এবং 18 বছর হলে তার ভোটার কার্ড না হলে সেক্ষেত্রে তাকে বাদ দিয়েই ফর্মটা ফিল আপ করতে হবে, কারণ তাকে আপনি চাইল্ড রাখবেন, ফর্ম সাবমিট নেবে না, অ্যাডাল্ট রাখবেন, ভোটার কার্ড নাম্বার বসাতে পারবেন না, তবুও কিন্তু ফর্মটা সাবমিট নেবে না, ঠিক আছে। এবার সব শেষে আসবে ডিক্লারেশন, এখানে ক্লিক করবেন, টিক মার্ক অপশনে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেন। এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে, হেড অফ দ্য ফ্যামিলি যাকে রেখেছেন তার নাম দেখাবে, কত তারিখে কোন সময় ফর্মটা সাবমিট করেছেন সেটা দেখাবে, এবং এখানে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে। এটাকে আপনি স্ক্রিনশট করে রাখবেন, বা কপি অপশনে ক্লিক করে এটা প্রিন্ট হয়ে যাবে, মানে ডাউনলোড হয়ে যাবে, এটাকে প্রিন্ট করে রাখবেন। ভবিষ্যতে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা প্রয়োজন কেন? কারণ আপনি স্ট্যাটাসটা চেক করবেন, আপনি অনলাইনে আবেদন করেছেন, করার পরে অ্যাপ্লিকেশন নাম্বার পেলেন, ওই নাম্বার দিয়ে ভবিষ্যতে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনাকে অন্নপূর্ণা ভান্ডারে বাদ দিয়ে দিয়েছে, নাকি অ্যাপ্রুভ করেছে, নাকি রিজেক্ট করেছে, কি করেছে সেই স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন আবেদনের। তো ওটা কিন্তু অবশ্যই রাখতে হবে। এইবার সব থেকে ভালো কথা যে 200 কপির মধ্যে পিডিএফ বানাতে পারবেন হাতের ফোন থেকে, 2টো পেজের ছবিকে আপনি একটা সিঙ্গেল পিডিএফে আনতে পারবেন, সেটা আপনি আলাদা করে আপনার স্ক্যানার লাগবে না, আপনি ফোন থেকে করতে পারবেন। এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি এই ভিডিওটা দেখে নিয়ে পিডিএফ গুলো রেডি করুন,
ডকুমেন্টগুলো রেডি করুন এবং সেটাকে আপলোড করে ফর্মটা ফিল আপ করুন। আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এখানে আপনি যদি একবার ফর্মটা সাবমিট করে দেন তাহলে কিন্তু বর্তমানে কোনোভাবে এডিট করতে পারবেন না। তাই ফর্মটা ফাইনালি সাবমিট করার আগে সমস্ত কিছু একবার চেক করে নেবেন, প্রত্যেকটা মেম্বারের সব ডকুমেন্ট সঠিক দিয়েছেন কিনা, ডকুমেন্ট সঠিক আপলোড করেছেন কিনা এবং সমস্ত অপশনগুলো সঠিকভাবে ফিল আপ করেছেন কিনা বারবার চেক করে নেবেন। তাছাড়া এখানে যখনই যা কিছু ফিল আপ করবেন এই সেভ ড্রাফট অপশনে ক্লিক করে রাখবেন। এতে কি হবে, আপনি যখনই এখান থেকে লগ আউট করে ফেলবেন, মনে করুন এখান থেকে আপনি লগ আউট করে ফেললেন, তবুও আপনি যেই অবধি ফিল আপ করেছেন সেই অবধি সেভ হয়ে থাকবে। যেমন আমি এখানেও সাবমিট করিনি, সেভ ড্রাফট করে রেখেছি। আমি সেভ ড্রাফটে ক্লিক করে দেখুন বলছে কোনো প্রকার চেঞ্জেস হয়নি, ড্রাফট অলরেডি সেভ আছে। এবার আমি যদি এটাকে লগ আউট করে দিই, লগ আউট করে যদি সেম মোবাইল নাম্বার দিয়ে আমি লগ ইন করি, আমি যেখানে ছেড়ে গেছিলাম ফর্মটা, যেই অপশনগুলো ফিল আপ করেছিলাম সেগুলো ফিল আপ হয়েই থাকবে, নতুন করে আমাকে ফিল আপ করতে হবে না। দেখুন আমি আবার লগ ইন করে নিলাম এবং যা যা ফিল আপ করেছিলাম সেখানেই সেইভাবেই ফিল আপ আছে। আমি যদি সেভ ড্রাফটে আবার ক্লিক করি, দেখুন বলছে যে সেভ করার কোনো দরকার নেই, কারণ যা যা ফিল আপ ছিল সব সেভডই আছে। ঠিক আছে, তাহলে অবশ্যই সবসময় সেভ করে নেবেন এবং নেক্সট করার আগে বা ফাইনালি সাবমিট করার আগে একবার রিচেক করে নেবেন, কারণ এডিট অপশন এখনো পর্যন্ত দেয়নি। ভবিষ্যতে এডিট অপশন দেবে কিনা, মানে ভুল হলে সংশোধন করার অপশন দেবে কিনা সেটা এখনো জানা যায়নি। যদি দেয় তাহলে কপাল ভালো, আর যদি না দেয় তাহলে কিচ্ছু করার নেই, আপনি কিন্তু এডিট অপশন পাবেন না। এর সঙ্গে যে শিশুর বিবরণ সেগুলোও কিন্তু একই, আলাদা করে কিছু দিতে হবে। যেমন এখানে শিশুর নাম, তার সম্পর্ক পরিবারের প্রধানের সাথে, তার জন্ম তারিখ, তার জেন্ডার মানে সে কন্যা সন্তান নাকি পুত্র সন্তান, তারপর তার ক্যাটাগরি, তার আধারের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার। 5 বছরের কম হলে আধার কার্ড হয়নি, তাই ফোন নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, যার জন্য এটা অপশনাল, আমরা দিইনি। এইবার সে পিডাব্লিউডি কিনা এবং আধার নাম্বার, যদি আধার নাম্বার থাকে দেবেন, না হলে দেবেন না। তারপর যাবেন নেক্সট অপশানে। এবার তার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, যদি সে থাকে এবং সে কোনো প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারে পড়ে যায়, অনেক প্রাইভেট বিমা আছে, প্রাইভেট স্বাস্থ্য বিমা, যেখানে শিশু জন্ম হলে অটোমেটিক্যালি কভার হয়ে যায়, তাহলে সেটা সেই অনুযায়ী ফিল আপ করবেন, আদারওয়াইজ না থাকলে নো করে দেবেন। তারপরে বাদ বাকি আর কিছু এখানে ফিল আপ করার দরকার নেই। কি কি, যেমন ইনকাম, এমপ্লয়মেন্ট, এডুকেশন ফিল্ড, এগুলো তো একটা চাইল্ডের জন্য প্রযোজ্য নয়, তাই এগুলো ফিল আপ করতে হবে না। এইবার এখানে তার সিএ বা ট্রাইব্যুনাল হয়েছে কিনা, হয়নি। তারপরে সে কোনো ডেবিটের মাধ্যমে টাকা পায় না এবং এরপরে সে কোন ক্লাসে পড়ে সেগুলো দিতে হবে। এবার মনে রাখবেন চিলড্রেনের যে ভ্যাকসিনেশন সেটা খুব গুরুত্বপূর্ণ। যদি পোলিও দেওয়া হয়ে থাকে কখনো, তাহলে পোলিও কার্ড আপনার কাছে থাকবে, অনেক পুরনো হতে পারে আবার রিসেন্টও হতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ইয়েস করবেন। আর যদি ভ্যাকসিন না দেওয়া হয়, সবেমাত্র বাচ্চার জন্ম হয়েছে, সেক্ষেত্রে তো নো হবে। আর ইয়েস করবেন, পোলিও কার্ড থাকলে সেটা রেখে দেবেন। এখানে কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না, যে ভ্যাকসিন দিয়েছেন ওই ভ্যাকসিনের কার্ড বা পোলিও কার্ডের ডকুমেন্ট আপলোড করতে হবে, সেটাও করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে ইয়েস করবেন, ইয়েস করে জাস্ট সেভ করে রাখবেন। দেখুন ড্রাফট সেভ হয়ে গেল। এইবার যখন সাবমিট করবেন তখন আবার সবকিছু রিচেক করে নিয়ে তারপরে সাবমিটটা করবেন। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এখানে কোন কোন অপশনে কি কি ফিল আপ করবেন এবং আপনাদের প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো যথাসম্ভব আমি দেওয়ার চেষ্টা করলাম। এছাড়া যেই প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে কভার করতে পারিনি, হয়তো মিস হয়ে গেছে, আপনি কমেন্ট করে দিন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন।